আমি মুসলিম নয়, আমি হিন্দু ঘরের ছেলে, আমি সেকুলার। তাই আমি আজ এই মঞ্চে দেখা করতে আসিনি, শুনতে এসেছিলাম। আমি এখানে চুরি করে আসিনি, আমি হাতে চুরি পরেও আসিনি। আমি পরিষ্কার বলে দিই শুভেন্দুকে যে আপনার যদি হিম্মত থাকে, আপনি বাঁচার জন্য গেছেন, কবে তৃণমূলে ফিরবেন সেটাও হয়তো ঠিক হয়েছে। মমতার সঙ্গে মানুষ বুঝেছে, মানুষ নওশাদ ভাইকে বুঝেছে, সঙ্গে থাকবেন, আমি আপনাদের সঙ্গে আছি। বহুত চালাক মহিলা, ভবিষ্যৎ দেখতে পারেন। আব্বাস ভাইজানকে যখন বন্দি করে রেখেছিল পুলিশ, কলকাতা থেকে পাঠিয়েছিল গাড়ি গাড়ি মানুষ দিয়ে তার মুখ বন্ধ করার জন্য, সেদিন সে বুঝেছিল যে মুসলমানকে দিয়ে শুধু রোখা যাবে না, শুধু তাদের তাবেদারি করা যাবে না। গ্রামে গঞ্জে তার সঙ্গে আমি ঘুরেছি আব্বাস ভাইজানের সঙ্গে। তখন থেকে নওশাদ ভাই ছিল, তার বাড়িতে পুলিশ ঘেরাও করেছিল, তার মুখকে স্তব্ধ করেছিল, পারেনি। আর সেই স্তব্ধতা ভেঙে নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষ বলেছে আমি তোমাদের সঙ্গে আছি হিন্দু মুসলিম মিলে। আমি মুসলিম নয়, আমি হিন্দু ঘরের ছেলে, আমি সেকুলার। তাই আমি আজ এই মঞ্চে দেখা করতে আসিনি, শুনতে এসেছিলাম। তাই বন্ধুগণ, নওশাদ ভাইয়ের সঙ্গে আছি, লড়াইয়ের সঙ্গে আছি আপনাদের। যে ধর্মের লড়াই, ন্যায্য লড়াই, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, অন্যায় করলে ঝাঁপাবো। বাবরি মসজিদ ভেঙেছে, আন্দোলন করেছি। মসজিদ ভাঙবে, আন্দোলন করব। গির্জা ভাঙবে, হিন্দুরা আন্দোলন করবে, এ কথা বলে দিলাম। আর এই শুভেন্দু চুরি করে সিবিআইতে গেছে বাজবার জন্য। আমি এখানে চুরি করে আসিনি, আমি হাতে চুরি পরেও আসিনি। আমি পরিষ্কার বলে দিই শুভেন্দুকে যে আপনার যদি হিম্মত থাকে, আপনি বাঁচার জন্য গেছেন, কবে তৃণমূলে ফিরবেন সেটাও হয়তো ঠিক হয়েছে। মমতার সঙ্গে মানুষ বুঝেছে, মানুষ নওশাদ ভাইকে বুঝেছে, সঙ্গে থাকবেন, আমি আপনাদের সঙ্গে আছি। এই লড়াইয়ে আছি, থাকবো, এই প্রতিশ্রুতি দিয়ে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রাম দীর্ঘজীবী হোক। যে আমরা এই ভারতের মাটি থেকে আসামে যেরকমভাবে বেনাগরিক করা হয়েছে, সেরকমভাবে একজনকেও আমরা আমাদের এই বাংলার মাটি থেকে বেনাগরিক হতে দেব না। এসআইআর চক্রান্তের মধ্যে আমরা পড়তে দেব না। যদি ওরা আজকে আমাদের কাছ থেকে কাগজ চাইতে আসে, 6 বছর আগে যে কথা আমরা বলেছিলাম, আবার আজকে আমরা সেই কথা বলবো যে যদি কাগজ দেখাতে হয়, ওই ভোটার তালিকায় নাম তোলার জন্য যদি কোনো তথ্য দেখাতে হয়, সবার আগে এই দেশের প্রধানমন্ত্রীকে দেখাতে হবে, সবার আগে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাতে হবে, সবার আগে এই দেশে আমাদের রাজ্য থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি হয়েছেন, যিনি বলছেন যে আমি নাগরিক নই, আমাকে নাগরিকত্বের কার্ড দিতে হবে, তারপরেও তিনি আমাদের দেশে তিনি মন্ত্রী হয়ে বসে আছেন, তারা আগে কাগজ দেখাক, তারপরে এই বাংলার লোকেরা কাগজ দেখাবে। তাই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের যে দাবিগুলি রয়েছে, যে সংবিধান বিরোধী ওয়াকফ আন্দোলন থেকে আরম্ভ করে পরিযায়ী শ্রমিকদের উপর ভাষার জন্য যে অত্যাচার হচ্ছে, এবং তার উপর সর্বোপরি এসআইআরের যে চক্রান্ত করে আসলে ভোটার তালিকায় গণ্ডগোল করে ভোট লুটে জিততে চাইছে এই দেশের সরকার, তার বিরুদ্ধে আগামী দিনে এই কলকাতার ধর্ণা মঞ্চের মতো গোটা রাজ্যের জেলায় জেলায়, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, পাড়ায় পাড়ায় আমরা আপনারা মিলে রাতে জেগে এই ধর্ণা মঞ্চ করে এই বাংলার সরকার আর দেশের সরকারকে আমরা বুঝিয়ে দেব যে আমরা আন্দোলন থেকে সরছি না, সরব না, এবং আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব। এই কথা বলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকলাব জিন্দাবাদ, কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আমাদের অনির্বাণ দাকে। অবশ্যই আমাদের কাঁধে কাঁধ মিলে লড়াই করতে হবে। ব্রিটিশরা যখন আমাদেরকে ঘিরে ধরেছিল, ব্রিটিশদের হাত থেকে দেশবাসী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আমরা সবাই জানি তার সম্বন্ধে, বা আমাদের মুখ্যমন্ত্রী সম্বন্ধেও জানি। তিনি বলেছেন আমার সোচ অনেক বড়, মানে मैं सोच छोटा नहीं समझ सकता, বড় বলেন, বড় বড় চিন্তা ভাবনা করেন।
তো একটাই কথা খালি বলে দিতে চাই, ওনার সোচ অনেক বড়, কিন্তু 300-র উপরে ওনাদের এমপি একটাও মুসলিম নেই। আর আমাদের সোচ আমরা বলেই দিচ্ছি একটু আগে, ওনার সোচ এত বড়, আমেরিকা থেকে আমাদের ভারতীয়দের সবাইকে হাতে লকার পরিয়ে পাঠিয়ে দিলেন, উনি কিছুই করতে পারলেন না। এতই বড় সোচ। আর এতই বড় সোচ বা চিন্তাভাবনা, কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় যাবে, উনি ঠিক করে দেবেন। আর আমাদের সোচ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে জায়গায় এসেছি, যে মঞ্চ, আমার চিন্তাভাবনায় এই মঞ্চটাই হচ্ছে সবচেয়ে বড় সোচ বা বড় চিন্তাভাবনার মঞ্চ। কেন? এই মঞ্চেতে রয়েছেন মুসলিম, হিন্দু, অন্যান্য ধর্মের লোক, উঁচু জাতি, নিচু জাতি, আমি কালকেরও ছিলাম, দেখেছি, দলিত, আদিবাসী, সবাই এই মঞ্চে ছিলেন। কেউ হিন্দি ভাষী, কেউ উর্দু ভাষী, কেউ বাংলা ভাষী, কেউ মহিলা, কেউ পুরুষ, সবাই এখানে স্থান পেয়েছে। আমার মতে হচ্ছে এটাই বড় সোচ, এটাই বড় চিন্তা ভাবনা। আর আমাদের কয়েকটা বলবো কথা, আমাদের এই মঞ্চ যেরকম খুব উঁচু ধরনের চিন্তা ভাবনার মঞ্চ, সেই রকম আপনারা যারা আজকের এখানে এসেছেন সমস্ত নাগরিককে, চাই সে মহিলা হোক, চাই পুরুষ হোক, সবাইকে, ইয়ং ছেলে হোক, সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের এই মঞ্চে আসার জন্য। কেন? ইতিহাসের পাতায় সবাই জীবিত থাকে না। সুভাষচন্দ্র বসুর যুগে বহু লোক ছিল, সুভাষচন্দ্রই স্থান পেয়েছে ইতিহাসের পাতায়। ঠিক সেই রকম আমাদের এগিয়ে আসতে হবে ইতিহাসের পাতার জন্য না, আমাদের সংবিধানকে বাঁচানোর জন্য, আমাদের অস্তিত্বকে বাঁচানোর জন্য, আমাদের সংবিধানকে বাঁচানোর জন্য। আর একটা কথা বলেই আমি শেষ করে দেব। অনেকে হয়তো বলেন যে নওশাদ ভাই কেন বলছেন, যারা মুসলিম আছে তাদের একটা হাদিস বলে আমি শেষ করে দেবো। এটা যেহেতু এর মঞ্চ নয়, তবু একটা হাদিস বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো জায়গায় যখন অন্যায় বা অত্যাচার হবে, 3 ধরনের লোকের ক্যাটাগরি পাওয়া যায়। নাম্বার 1, যাদের ইমানের পাওয়ার সবচেয়ে বেশি, তারা সেটাকে হাত দিয়ে প্রতিহত করে। নাম্বার 2, যারা পারে না মুখ দিয়ে অন্ততপক্ষে বলে। যারা 3 নম্বর লাস্ট স্টেজ, যদি ইমান মানে থাকে, অন্ততপক্ষে অন্তরে ঘৃণা করবে। আর যদি সেটাও না করে, তাহলে বুঝে নেবেন আর কিছু নেই। বাকি এখানে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে আলেম নেই, আলেম আছেন, ওলামা আছেন, অনেকে অনেক কিছু আছেন। একজন আলেম আছে, আমাদের এই ওয়াকফ সম্পত্তি বোর্ড নিয়ে আন্দোলন করলেন। আন্দোলন করার পরে আবার বলছেন যে আপনি খুশি তো? উনি বললেন হ্যাঁ আমি খুশি। ঠিক আছে, আমি খুশি না, সম্পত্তি আমার। আমি জিজ্ঞেস করবো কে খুশি হবে, কে খুশি হবে? ওয়াকফ সম্পত্তি মুসলিমদের সম্পত্তি। আপনি খুশি হবেন কি না হবেন আমার দেখার দরকার নাই। এই মাওলানা সাহেব, আপনাকে লক্ষ্য করে আমি যাব না। আমিও মুসলিম, আমার অস্তিত্ব বাঁচানোর জন্য আমাকে এগিয়ে আসতে হবে। তা আপনাকে আমি জিজ্ঞেস করবো না নওশাদ সিদ্দিকী বেঁচে থাকুক কি না থাকুক, কি পদে কি হলেন, সেটা আমি দেখবো না। আমার অস্তিত্ব আমাকে বাঁচাতে হবে। নওশাদ সিদ্দিকীর অস্তিত্বকে নওশাদ সিদ্দিকীকে বাঁচাতে হবে। উনি অন্যায়ের দিকে, অন্যায়ের প্রতিবাদে এগিয়ে যাচ্ছেন, আমরাও ওনার সঙ্গে এগিয়ে যাব। তাই বলে দিতে চাই, আমরা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পক্ষ থেকে উনি যে প্রচেষ্টা নিয়েছেন, উনি যেখানে যেখানে ডাকবেন, আমরা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পক্ষ থেকে ওনার সঙ্গে পুরোপুরি সহযোগিতা করবো। এতটুকু বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। এরপরে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য ডেকে নেব সমাজকর্মী প্রিয়াঙ্কা বর্মনকে। সবাইকে নমস্কার জানিয়ে আমি দুটো কথা বলবো, বেশি কথা বলবো না, কারণ
নওশাদদা বলল কিছু বলে ফেললে আবার কাটিং হয়ে ভিডিও চারিদিকে ছড়িয়ে যাবে।